সুপ্রিয় দর্শক, আপনাদেরকে আবারও প্রীতি এবং শুভেচ্ছা চেতনা চ্যানেল থেকে। আমরা আবারও সেই কন্টিনিউশন যে টপিকস সেটা নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি। এইটা আরেকটা পর্ব আমরা শুরু করছি। আপনারা জানেন এর আগে আপনারা একটা বা দুটো পর্ব দেখেছেন, এটা আরেকটা পর্ব আমাদের যাবে। আমরা আপনাদেরকে বলেছিলাম যে বাংলাদেশ এবং যুক্তরাষ্ট্রের পারস্পরিক যে বাণিজ্য চুক্তি হয়েছে, নিষিদ্ধ বাণিজ্য চুক্তি হয়েছে, এবং যে চুক্তির মাধ্যমে বাংলাদেশকে আমেরিকার একটা গোলাম বানানোর চেষ্টা করা হচ্ছে ইউনুসের মাধ্যমে। ইউনুস বাংলাদেশকে যে গোলামের চুক্তিনামা করছে, সেই চুক্তিনামার ধারাবাহিকভাবে আমরা আপনাদেরকে এক পয়েন্ট টু পয়েন্ট তুলে ধরার জন্য আসলে অনেকগুলো সেশন করা, অনেকগুলো পর্ব তৈরি করা হচ্ছে, এবং প্রতিটা পর্বই আপনাদের জন্য গুরুত্বপূর্ণ। এবং আমরা আশা করি আপনারা প্রতিটা পর্ব মনোযোগ দিয়ে পুরোটাই দেখবেন, কারণ এই প্রতিটা পর্বের মধ্যেই থাকবে গুরুত্বপূর্ণ উপাদান এবং ইনফরমেশন, যা আমাদের দেশ এবং জাতির কল্যাণের জন্য খুবই কার্যকর হবে। কারণ আপনারা যদি না জানতে পারেন, বাস্তব বিষয়টা যদি না জানতে পারেন, তাহলে আমাদেরকে একটা সামনে বাংলাদেশকে একটা গোলামী চুক্তিতে অবতীর্ণ হয়ে সারা জীবনের জন্য গোলাম, আমেরিকার গোলাম হয়ে আমাদের থাকার মতো একটা ব্যবস্থা ইউনুস করতে যাচ্ছে। এবং সেটার পরিপ্রেক্ষিতে আপনাদেরকে অ্যাওয়ারনেস করার জন্য, আপনাদেরকে সতর্ক করার জন্যই আমাদের এই উদ্যোগ। আপনারা যদি সবাই মিলে এই ভিডিওগুলো দেখেন বা এই পর্বগুলো দেখেন, তাহলে আমাদের এই কষ্টটা সার্থক এবং সফল হবে বলে মনে করি। যাই হোক, গত পর্বে আমরা কয়েকটা ইনিশিয়াল বিষয় নিয়ে আলাপ করেছিলাম, যে এই চুক্তির যে নিষিদ্ধকরণ কেন পাবলিকলি প্রকাশ করা যাবে না, সেই বিষয়টা আমরা তুলে ধরেছিলাম। আমরা তুলে ধরেছিলাম মোটর ভেহিকেলের ক্ষেত্রে কিভাবে আমরা আমেরিকার উপরে নির্ভরশীল হয়ে যাব, সেই বিষয়গুলোকে তুলে ধরেছিলাম। আমরা তুলে ধরেছিলাম কিভাবে ডেইরি প্রোডাক্টস, অস্বাস্থ্যকর ডেইরি প্রোডাক্টস আমেরিকা থেকে আমাদেরকে নিতে বাধ্য করা হবে। এখন এই পর্বে আমরা যেটা শুরু করব সেটা হচ্ছে যে এগ্রিকালচার বায়োটেকনোলজি, মানে কৃষিভিত্তিক যে আপনার জিন প্রযুক্তি, সেটা নিয়ে আমরা কথা বলবো। তো এখানে আমাদের যে এগ্রিকালচার বায়োটেকনোলজি নিয়ে আমাদের যে পয়েন্টগুলোকে এখানে মূল হাইলাইট করা হচ্ছে, আপনারা দেখেন এখানে বেশ কিছু পয়েন্ট আছে। তার ভিতরে আমরা আপনাদেরকে উল্লেখযোগ্যভাবে তুলে ধরতে চাই। যদি আপনি একটু কনসিডার করেন, পরবর্তী পেজে যে 6 নম্বর পেজ যেটা আছে, সেখানে আপনি দেখেন আপনার বলা হয়েছে যুক্তরাষ্ট্রে কৃষি জিন ভিত্তিক যে প্রোডাক্টগুলো রয়েছে, সেটা রিকগনাইজেশন অফ দ্য ফ্যাসিলিটি অফ ইউএস রেগুলারিটি সিস্টেম অফ অ্যাসেট সেফটি প্রোডাক্টস এগ্রিকালচার বায়োকেমিস্ট্রি উইদিন এক্স মান্থ of entry into force of this agreement, Bangladesh shall implement a policy where any food or feed developed from product and agriculture biotechnology that can be legally sold in the United States has completed all relevant US ফার্মা মার্কেট প্রসেস। আমরা যদি একটু এই জিনিসটাকে বাংলায় আপনাদেরকে বলার চেষ্টা করি, বিষয়টা হচ্ছে এরকম যে যুক্তরাষ্ট্রে কৃষিভিত্তিক জিন প্রযুক্তি নিরাপত্তা মূল্যায়ন ব্যবস্থার কার্যকারিতা স্বীকার করে চুক্তির কার্যকর হওয়ার এক্স মাসের মধ্যে বাংলাদেশ একটি নীতিমালা প্রণয়ন করবে, যেখানে আমি একটু আপনাদেরকে জ্ঞাতার্থে আমি বাংলাটাও একটু এখানে তুলে ধরছি। জ্ঞাতার্থে বলা হচ্ছে 1 নম্বর, ইউএসএ বিক্রির জন্য অনুমোদিত যে কোনো খাদ্য বা পশুদ্রব্য ফিড যা ইউএস এর প্রাক বাজার অনুমোদিত প্রক্রিয়া সম্পূর্ণ করেছে স্বেচ্ছায় বা বাধ্যতামূলকভাবে তা বাংলাদেশ আমদানি ক্ষেত্রে নতুন করে পর্যালোচনা, লেবেলিং এবং বাংলাদেশ কর্তৃপক্ষের অনুমোদন ছাড়াই আমদানি ও বিপণন করা যাবে। আপনি খেয়াল রাখবেন পয়েন্টটি, বাংলাদেশ কর্তৃপক্ষের অনুমোদন ছাড়াই আমদানি ও বিপণন করা যাবে। 3 নম্বর পয়েন্টে আপনি আসুন। 3 নম্বর পয়েন্টে বলা হয়েছে যদি কোনো লো লেভেল প্রেজেন্স মানে এলএলপি ঘটে যা ইউএস থেকে বাংলাদেশে রপ্তানি হওয়া চালানকে প্রভাবিত করে, তাহলে বাংলাদেশ নিশ্চিত করবে এলএলপি পরিস্থিতি যতভাবে নিশ্চিত হয়েছে। তার মানে লো লেভেল প্রেজেন্সের যে বিষয়টা আছে সেটাও বাংলাদেশ সরকার এটা নিয়ন্ত্রিত নিশ্চিত করবে। এটা দায়ভারও কিন্তু আমেরিকার কাছে থাকবে না। তারপরে আমরা এই বিষয়টা নিয়ে, এই দুইটা পয়েন্ট নিয়ে আমরা একটু, আমাদের সাথে উপস্থিত আছেন সুদূর ইউকে থেকে আপনার প্রফেসর আরিফ খান। আমরা এই দুইটা পয়েন্ট নিয়ে একটু বলতে চাই যে এগ্রিকালচার বায়ো টেকনোলজি যেটা, যে কৃষি জিন প্রযুক্তি, সেক্ষেত্রে যে আমাদেরকে এই বিষয়ে, এই দুটো পয়েন্টের বিষয়ে বাধ্য করা হচ্ছে, এটাতে আমাদের উপরে কি ধরনের এফেক্ট করতে পারে আপনি যদি একটু বলেন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম সবাইকে এবং শুভেচ্ছা জানিয়ে আমি শুরু করছি। আজকে কৃষি প্রোডাক্ট ব্যাপারে যে চুক্তির ব্যাপারে কথা বললেন আমাদের আতাহাদা ভাই, এখানে সবচেয়ে উল্লেখযোগ্য ব্যাপার হচ্ছে যে পেস্টিসাইডিং এবং জিএমও মানে
জেনেটিক্যালি মডিফাইড অর্গানিজম যেটা, সেটা তারা লেজিটিফাই করে ফেলছে, বাংলাদেশকে বাধ্য করছে যে এটা যেন বাংলাদেশের সরকার উইদাউট বাটস অ্যান্ড ইফ ইম্পোর্ট করতে বাধ্য থাকে। তো জিও জেনেটিক্যালি মডিফাইড যে অর্গানিজম কিংবা এই ধরনের কৃষি পণ্য, এগুলো বাইরের দেশে খুবই, স্পেশালি ইউরোপ ইউনিয়নে যে হেলথ স্ট্যান্ডার্ডে খুবই রিস্কি ধরা হয়। কারণ এখানে মানুষের হরমোন চেঞ্জ থেকে শুরু করে মানুষের রিপ্রোডাক্টিভ ক্ষমতা কিংবা মানুষের অর্গান যে স্টেবিলিটিতে অনেক এটা হেলথ ইফেক্ট করে। এবং এই যে এই জেনেটিক্যালি মডিফাইড অর্গানিজম যত রকমের ফুড এবং দুগ্ধ জাতীয় প্রোডাক্ট, এটা যারা ইন্ডাস্ট্রিয়ালাইজেশন করে, মানে লাইফ লাইভস্টক ইন্ডাস্ট্রিয়ালাইজেশন করে, যেসব দেশে মানুষ কম কিন্তু প্রযুক্তির মাধ্যমে প্রচুর প্রোডাকশন করতে চায়, যেমন আমেরিকা, সেই সব দেশ থেকে উন্নত দেশে তারা চেষ্টা করেছে, সেটা উন্নত দেশ সেগুলো নিতে চাচ্ছে না, কারণ তাদের জনগণের স্বাস্থ্য সচেতনতা অনেক বেশি। জনগণ সরকারকে বাধ্য করেছে এগুলোর জন্য বয়কট করা হয়, তাদের দেশে নিজেরাই স্বাস্থ্যসম্মত খাবার উৎপাদন করে। কারণ জিএমও তে তৈরি করা যে কোনো কৃষি পণ্য কিংবা যে কোনো আপনার লাইভ স্টক মানে অ্যানিমেল, ওদের সমস্যা হচ্ছে যে এটা অরিজিনাল ফর্মে থাকে না। এটা তার এটা তার অরিজিনাল যে ফর্মে থাকে না, এটাতে ক্ষতি হয়। এবং এটা যে স্পেশালি কৃষি পণ্য যেটা, সেটা প্রোডাকশন বাড়ানোর জন্য এটা করা হয়। যেমন ধরেন একটা গাছের আপেল কিংবা একটা গম, প্রতিটা গমের দানা যেন সম কোয়ালিটির হওয়ার জন্য এটা করা হয়, যাতে গমের ওজন বেড়ে যায়, মানে পার মেট্রিক টন ওরা বেশি ওজন সেল করতে পারে, বেশি পয়সা পায়। ঠিক তেমনি যে কোনো কৃষি পণ্যতে একই জিনিস করা হয়, এবং সেম জিনিস অ্যাপ্লাই করা হয় পোল্ট্রি কিংবা এই যে দুগ্ধ জাতীয় যে প্রোডাক্টে একই জিনিস করা হয়, যে ইনজেকশন দেওয়া হয় গরুকে যাতে সে অতিরিক্ত দুধ প্রোডাকশন করতে পারে। এগুলোতে হরমোন ডিসফাংশনালিটি হয়। হরমোন ডিসফাংশন হলে যেটা হয় যে মানুষের আমরা দেখেছি যে এর আগে আমাদের 15-20 বছর আগে ইউরোপে বাচ্চাদের অল্প বয়সে তাদের শরীরে স্থূলতা হয়েছে, তাদের অল্প বয়সে ছেলেমেয়েদের ডায়াবেটিস ধরা পড়ছে, হাই প্রেশার ধরা পড়ছে, হৃদরোগ ধরা পড়ছে। তখন ব্রিটেন এবং ইউরোপ এটাকে তাদের স্বাস্থ্য সচেতনতা আওতায় আনে এবং তারা এটাকে স্ক্রিনিং করার পরে এটা তারা আর অ্যালাউ করে না তাদের দেশে। তারা তাদের দেশের স্বাস্থ্য মান অনুযায়ী যেগুলো উৎপাদন করে সেগুলি তারা তাদের দেশের জনগণকে বিতরণ করে। আর দ্বিতীয় পয়েন্ট দ্বিতীয় পয়েন্টে আমরা যাই তাহলে, আচ্ছা ভাই। হ্যাঁ, আর আরেকটা এরপর আসছে যেটা আরিফ ভাই আপনি দেখবেন, আমরা একটু পয়েন্টটাতে আমরা একটু সুবিধার্থে এবং টাইমিং যে ব্যাপারটা আছে সবকিছু সুবিধার জন্য আমরা একটু বাংলাতে দর্শকের সামনে তুলে ধরি। এরপর বলা হচ্ছে লাইফ মডিফাইড অর্গানিজম, মানে জীবন্ত রূপান্তরিত জীবের ক্ষেত্রে, এক্ষেত্রে আমরা খুব একটা ব্যত্যয় দেখি নেই। কিন্তু এরপর দেখেন হাইলি প্যাথোজেনিক এভিয়ান ইনফ্লুয়েঞ্জা, মানে জীবিত হাঁস মুরগির যে বা পণ্যের যে ইনফ্লুয়েন্সার যে বিষয়টা আছে, সেই ক্ষেত্রে আমি পয়েন্টগুলো একটু পড়ি, আপনি একটু নোট করবেন। 1 নম্বরে বলছে বাংলাদেশ জীবিত হাঁস মুরগি জেনেটিক পণ্য এবং ডিমজাত পণ্য আমদানি ক্ষেত্রে কোনো ব্যবস্থা গ্রহণ বা বজায় রাখবে না, যা ওয়ার্ল্ড অর্গানাইজেশন ফর অ্যানিমেল হেলথ WOAH এর টেরিটোরিয়াল অ্যানিমেল হেলথ কোড চ্যাপ্টার TSHCO 10.4 ইনফ্লুয়েন্সার হাই প্যাথোজেনিক্যাল এভিয়ান ইনফ্লুয়েঞ্জা ভাইরাস বা তার পরবর্তী সংস্কারের সঙ্গে সাংঘর্ষিক। বাংলাদেশ আমদানি সংক্রান্ত সংজ্ঞাকে ওট ট্যাগ এর সংজ্ঞায় সামঞ্জস্য রাখবে। 2 নম্বরে যেটা বলা হয়েছে, এই চুক্তি কার্যকর হওয়ার X দিনের মধ্যে বাংলাদেশ যুক্তরাষ্ট্রের মধ্যে HPAI অঞ্চলীকরণের ক্ষেত্রে রাজ্যান্তর থেকে কমিয়ে 10 কিলোমিটারের মধ্যে সীমাবদ্ধ করবে, যা শুধুমাত্র প্রভাবিত অঞ্চল, অর্থাৎ জীবন্ত হাঁস মুরগির জেনেটিক পণ্য, ডিমজাত পণ্যের আমদানিতে সীমাবদ্ধতা থাকবে শুধুমাত্র সেই 10 কিলোমিটার এলাকায় যেখানে প্রকৃত প্রাদুর্ভাব ঘটেছে। 3 নম্বরে যে পয়েন্টটা বলা হয়েছে, USAID অ্যানিমেল অ্যান্ড প্লান্ট হেলথ ইন্সপেকশন সার্ভিসের ক্ষেত্রে সে স্বীকৃতি দেবে যিনি নির্ধারণ করবেন কোন 10 কিলোমিটারের এলাকা HPA মুক্ত কিনা। এভাবে যদি মুক্ত হিসাবে বিবেচিত হয় তবে ওই অঞ্চল থেকে জীবন্ত হাঁস মুরগি তার পণ্য বাংলাদেশে রপ্তানি করতে পারবে। যুক্তরাষ্ট্র যেভাবে আভ্যন্তরীণ ব্যবস্থা গ্রহণ করা তার বাইরে অতিরিক্ত আমদানি সীমাবদ্ধতা আরোপ করা যাবে না। আমরা এখানে একটু মানে বুঝিয়ে বলি, সেটা হচ্ছে যে যদি কোনো রকমের ইনফ্লুয়েন্সা
মানে আমরা দেখেছি হাঁস মুরগিতে বিভিন্ন পোল্ট্রি খামারের বিভিন্ন ক্ষেত্রে বিভিন্ন ধরনের ইনফেকশন ডিজিজ হয়ে থাকে বা এই ভাইরাস জনিত যেগুলো ইনফ্লুয়েঞ্জা হয়ে থাকে। যেমন আপনার এর আগে আমরা বার্ড ফ্লু দেখেছি, বিভিন্ন ধরনের ফ্লু দেখেছি। সেটা বলা হচ্ছে যে এটা যদি কোনো সেক্টরে হয় সেক্ষেত্রে ওই রাজ্যকে আমরা নিষিদ্ধ করতে পারবো না যে ওই রাজ্য থেকে দেওয়া যাবে না, এটা বলা হচ্ছে পার্টিকুলার 10 কিলোমিটার। এবং তারা 3 নম্বর পয়েন্টে বলা হচ্ছে যে আমেরিকায় সিলেক্ট করে দিবে যে কোন 10 কিলোমিটার এলাকা, এটা আমরা সিলেক্ট করতে পারবো না। তাহলে এর মাধ্যমে আসলে আমাদেরকে কোন ব্যারিয়ারের মাধ্যমে কোন ধরনের প্রোডাক্ট খাওয়ানোর চেষ্টা করা হচ্ছে? জি, ঠিক বলেছেন। যেমন আমেরিকাতে ম্যাড কাউ ডিজিজ এবং বার্ড ফ্লু হয়েছিল এবং ম্যাড কাউ ডিজিজ এবং বার্ড ফ্লু হওয়ার পরে যেখানে যে ওই দেশ থেকে সব রকমের বিফ এবং চিকেন মিট আমদানি রপ্তানি বন্ধ হয়ে গেছিল। কারণ স্পেশালি ব্রিটেনেও ম্যাড কাউ ডিজিজ হওয়ার ফলে ব্রিটেন থেকে কোনো দেশে মিট রপ্তানি করা হয়নি। ব্রিটেন তারা নিজেরাও কনজিউম করেনি। সকল বিফ তারা ইয়ের মাধ্যমে পেস্টিসাইডের মাধ্যমে ধ্বংস করে দিয়েছে এবং মাটিতে পুঁতে ফেলেছে। কিন্তু তারা বলছে যে একটা দেশে বার্ড ফ্লু কিংবা ম্যাড কাউ ডিজিজ থাকা সত্ত্বেও সেই দেশ থেকে আমদানি করা যাবে যদি কোনো একটা জায়গা তারা ইয়ে হয়, রেকটিফাই হয়, কোনো একটা জায়গা চিহ্নিত হয় যে এই জায়গায় ধরা পড়েছে, সেই জায়গা বাদে সব জায়গা থেকে এটা আমদানি করা যাবে। তাহলে হবে কি? তাহলে কিন্তু এটা রিস্ক থেকে যায় যে যেখানে ম্যাড কাউ ডিজিজ আছে কিন্তু ওই জায়গাটা তারা এখনো রেকটিফাই করতে পারেনি। কিন্তু সেখান থেকে কিন্তু মিট পরে আনা হলে মানুষ কিন্তু ম্যাড কাউ ডিজিজে ভুগতে পারে কিংবা বার্ড ফ্লু ডিজিজে ভুগতে পারে। আরেকটা জিনিস যেটা হচ্ছে যে এই যে সস্তা মিট এবং এই যে অল্প খরচে ওরা প্রচুর এই যে জিওমোর মাধ্যমে প্রচুর বেশি ভলিউমে উৎপাদন করে যে মিট এবং কৃষি এগ্রিকালচার প্রোডাক্ট দেশে নিয়ে আসবে, সেইটাতে যেটা হবে সেটাতে তারা তো সস্তা জিনিস এক্সপোর্ট করে তারা পয়সা ইনকাম করছে। কিন্তু বাংলাদেশে যারা নাকি কৃষক, যারা স্বাস্থ্যকর খাবার উৎপাদন করছে, এই কৃষকরা মারা যাবে। বাংলাদেশে আমরা জানতাম যে আগে বাংলাদেশে 90% লোক কৃষি ভিত্তিক ছিল গার্মেন্টস ইন্ডাস্ট্রি শুরু হওয়ার আগে। এই যে কৃষকরা যারা এখনো অনেকেই যাদের যে এখনো বাংলাদেশে প্রায় 1 কোটি লোকের মতো কৃষিকাজ করে। এই 1 কোটি লোকের 1 কোটি পরিবার, 1 কোটি পরিবারে নিম্নপক্ষে কমপক্ষে 5 কোটি থেকে 6 কোটি লোকের পরিবার। এই পরিবারগুলো কোথায় যাবে? এরা কিভাবে তাদের জীবিকা অর্জন করবে? এটা নিয়ে আমাদের এখন ভাববার সময় এসছে। আপনার আরিফ ভাই কি শুনতেছেন? আপনার কথাটা ভয়েসটা আসতেছিল না। না, হ্যাঁ, আমি শেষ করলাম। এরপরে আমরা কি হ্যাঁ, পরের আচ্ছা যুক্তি আচ্ছা ইয়েতে যাব, এরপরে পরের পয়েন্টগুলোতে। এরপরের বিষয়টা হচ্ছে একটা হালাল সার্টিফিকেশন বলা হচ্ছে পরের পয়েন্টে নোটেড। এখন হালাল সার্টিফিকেশন বলার আগে আমি কিছু পয়েন্ট এখানে বলতে চাই। সুপ্রিয় দর্শক, আপনারা দেখলেন আমরা সাইটে স্ক্রিনে একটা ভিডিও চালাচ্ছি, যে ভিডিওতে আমরা দেখাচ্ছি যে আমেরিকার যে পরিবেশে এই পোল্ট্রি বলেন, এই কাউ মিট বলেন বা অন্যান্য মিট বলেন, তার যে প্রসেস এবং তার যে প্রক্রিয়া, তাকে হত্যা করার প্রক্রিয়া এবং হত্যা করে যে প্রক্রিয়াতে হত্যা করে তারপরে এই খাদ্যটা আমাদেরকে সাপ্লাই দেওয়া হবে, সেটা কিন্তু কোনো ধর্মীয় নিয়ম কানুন মেনে হচ্ছে না। আপনি দেখেন মুরগিকে ডাইরেক্ট ধরে তারপরে করাতেল দিয়ে কাটা হচ্ছে, গরুকে মাথায় বাড়ি দিয়ে মারা হচ্ছে, তারপরে পেইনফুল ভাবে তাদেরকে দিয়ে কাজ করা হচ্ছে। তো এভাবে কাজ করে আপনার দেখা যাচ্ছে যে এইটা কি হালাল প্রক্রিয়া হচ্ছে কিনা। সেক্ষেত্রে এই হালাল সার্টিফিকেশনের ক্ষেত্রে যেটা বলা হয়েছে সেটা নিয়ে আমরা বলি, বাংলাদেশ যে কোনো যুক্তরাষ্ট্রের হালাল সার্টিফিকেটকে গ্রহণ করবে, মানে যুক্তরাষ্ট্রের হালাল সার্টিফিকেটকে গ্রহণ করবে যদি সে বাংলাদেশ সরকারের হালাল শর্তাবলী পূরণ করে। যদি বাংলাদেশটা পূরণ করে, অতিরিক্ত কোনো শর্ত ছাড়াই পণ্যকে হালাল হিসাবে সার্টিফাই করে বাংলাদেশে আমদানি করতে অনুমোদন প্রদান করিবে। আপনি এই পয়েন্টটা দেখেন, মানে যুক্তরাষ্ট্র যেটা হালাল বলে স্বীকৃতি দিবে সেটাকে আমাদেরকে হালাল বলে মেনে নিতে হবে। তাহলে ওদের যে হত্যা প্রক্রিয়া, সেই পশুকে হত্যা প্রক্রিয়া, সেটা কি আমাদের ধর্মীয় অনুযায়ী হালাল হচ্ছে? এবং সেইটা কি আসলে আমাদের দেশে যারা এইটাকে খাবো, যারা আমরা মুসলিম প্রধান, তারা অবশ্যই কিছু সিস্টেম মেনটেন করি বা নিয়ম মেনটেন করি, তাদের ক্ষেত্রে কি এটা কোনো রকমই হালাল হবে? এটা আমার মনে হয় শুধু হালাল এবং ধর্মীয় স্পিরিচুয়াল যে মোরাল কম্পাস সেটা শুধু যে ভায়োলেট করছে তা না, এটা এনিম্যাল রাইটস ভায়োলেট করা হচ্ছে, এটা মানবিক রাইট ভায়োলেট করা হচ্ছে। কারণ হিউম্যান রাইটসেও কিন্তু বলা আছে যে আপনাকে স্বাস্থ্যকর এবং নিরাপদ খাবার দিতে হবে।
তো আপনাকে যদি অস্বাস্থ্যকর এবং টক্সিক ফুড, যেটা একটা প্রাণীকে যদি অত্যাচার করে মারা হয়, সেই প্রাণীর ভিতরে কিন্তু বায়োলজিক্যাল মানে আপনার টক্সিক ফুটপ্রিন্ট চলে যায়। এই যে টক্সিক ফুটপ্রিন্ট অফ অ্যানিমেল এর মিটের মাধ্যমে অ্যানিমাল টিস্যু থেকে আমাদের হিউম্যান টিস্যুতে চলে আসছে। এটাতে কিন্তু হিউম্যান আমাদের যারা এটা কনজিউমার, আমরা যারা কনজাম্পশন করব, তাদের কিন্তু শারীরিক ক্ষতি দেখা দিবে। এবং সেটার ইয়েটা, দায়ভারটা আমরা কাকে দেব? কারণ বর্তমানে আমার জানা মতে বাংলাদেশে অ্যাকচুয়ালি লেজিট কোনো গভর্নমেন্ট নেই যাকে অ্যাকচুয়ালি জনগণ তারা দায়বদ্ধ করতে পারে, কিংবা তাদের সেরকম পাবলিক ম্যান্ডেটও নাই, ইলেক্টেড গভর্নমেন্টও নেই। তাহলে অ্যাকচুয়ালি এটার দায়ভার কারা নিবে? এবং এরকম একটা ফাঁকা ময়দানে আম একটা গভর্নমেন্ট, যারা মানে একটা উড়ে আসা জুড়ে বসা একটা অ্যানার্কি গভর্নমেন্টকে কিছু লোভ দেখিয়ে এরকম একটা যদি ট্রিটি করে নেওয়া হয়, তাহলে কিন্তু এরপরে পার্লামেন্টারি গভর্নমেন্ট আসলেও কিন্তু এটা মেনে নিতে বাধ্য হবে। কারণ এটা হেজুমনি, একটা সুপার পাওয়ার যদি এরকম একটা কিছু আদায় করে নেয়, পরে তাদের সেখান থেকে ক্যান্সেলেশন করে ফিরে যাওয়াটা, রিট্রিট করাটা খুবই ডিফিকাল্ট হবে, যে ইলেক্টেড গভর্নমেন্ট যে ক্ষমতায় আসবে। জি, আপনি সাউন্ডটা ডিস্টার্ব করেছে আরিফ ভাই। ডিস্টার্ব আরিফ ভাই, করেছে? হ্যাঁ, আপনি কি আপনার কি শেষ হয়েছে বলা? হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। আচ্ছা, আমরা আরিফ ভাই এই পর্বটা এই পর্যন্ত শেষ করতে চাই, কারণ এটা খুবই ইম্পর্টেন্ট পর্ব। আসলে পর্বগুলো বেশি বড় হয়ে গেলে আমাদের দর্শকরা দেখতে চান না। তোমরা আরেকটা পর্বে আবার যাব। এই পর্বটা আমরা এখানেই শেষ করছি। আবার নতুন পর্ব আমরা রেকর্ড করবো ইনশাআল্লাহ।